হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে ড্রামার মজা লুটতে যাচ্ছি এটি একটি ভিয়েতনামি রোমান্টিক আর অস্থির কমেডি ড্রামা। ড্রামার নাম ব্রাইড ফর রেন্ট। এমন কিছু ড্রামা থাকে যেগুলোর গল্পটা তো মজার বটেই, এমনকি প্রতিটি সিন প্রতিটি মুহূর্ত এতটা হাসির যে একটা সিন দেখে আপনি হাসছেন, সেই হাসিটাই থামাতে পারেননি, এর মাঝে আবার একটা হাসির সিন চলে এসেছে। আপনি কনফিউশনে পড়ে যাচ্ছেন আগের হাসিটা হাসবেন নাকি এই সিনেরটা হাসবেন। তখন ভিডিও আটকিয়ে আগে ইচ্ছে মতো হেসে নিতে হয়, তারপর আবার ভিডিওটি প্লে করতে হয়। আজকের ড্রামাটিও ঠিক তেমনই। ড্রামার গল্পটা কি নিয়ে সেটা না বলি, এতে আকর্ষণ কমে যাবে। শুধু এতটুকু বলি, ড্রামাটিতে রোমাঞ্চ আছে, কমেডি আছে, ইমোশন আছে, ভালোবাসা আছে, আর দুষ্টামিও আছে। আর কি চান? ওসবও আছে। তো চলুন সিরিয়াসনেসকে গুল্লি মারি, রোমান্টিক মুড অন করি, আর ড্রামার মাঝে টুক করে ঝাঁপিয়ে পড়ি। ড্রামার শুরুতেই দেখি একটা মেয়ে বার্থডে কেক নিয়ে তার বয়ফ্রেন্ডের বাড়িতে ঢুকতেছে। রাতে তার বয়ফ্রেন্ডের বার্থডে ছিল, কিন্তু সে আসতে পারেনি, তাই সকালে বার্থডে পার্টি করার জন্য এসেছে। কিন্তু সে বাড়ির জিনিসপত্রের হাল দেখে কল্পনা করতে শুরু করে যে রাতে তাকে ছাড়াই কত বিশাল এক পার্টি এখানে হয়ে গেছে। এসব কল্পনা করে মেয়েটি রেগে মেগে সামনে এগোতেই একটা বার্থডে ক্যাপ পরে থাকতে দেখতে পাই। মেয়েটি সেটা হাতে নিতেই সিন রাতের সেই মুহূর্তে যায় যখন তার বয়ফ্রেন্ড কিম এটা নিয়ে পার্টিতে মজা করছিল। তো আমরা দেখি কিম তার পার্টিতে অস্থির অস্থির ফুলকলিদের ইনভাইট করে পুরো বাড়িটা ফুল বাগিচা বানিয়েছিল। শুধু কি তাই? না, সে পার্টি শেষে ফুল বাগিচা থেকে দুইটি শৌখিন প্রজাপতি সাথে নিয়ে বেডরুমে চলে গিয়েছিল। তো কিমের গার্লফ্রেন্ড কল্পনায় এসব আন্দাজ করে রেগে মেগে কিমের বেডরুমে ঢুকলে দেখে রুমের এমন অবস্থা যেন রাতে এখানে রোমান রেইন্স ও রিয়া রিপ্লির WWE ম্যাচ চলেছে। কিন্তু ব্যতিক্রম হলো এখানে মেঝেতে ট্রফির বদলে ব্রা প্রিন্টি পড়ে আছে, আর ওদিকে কিম ম্যাচ শেষে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। এসব দেখে মেয়েটি রেগে মেগে কিমের উপর থেকে কম্বলটা সরালে ও কি এদিকে হাতে নাতে ধরা, কম্বলের ভিতর দেখি দুই লাল পরি শুধু ব্রা পরা। ব্যাস, মেয়েটি কুত্তার ছেলে বলেই কেকটি কিমের মুখে ধ্যাম করে মেরে দেয়। এরপর দেখি কিমের গার্লফ্রেন্ড রাগ করে চলে যাচ্ছে, আর কিম পিছনে দৌড়ে এসে তাকে আটকানোর চেষ্টা করতেছে। তো কিমের এই গার্লফ্রেন্ডের নাম আনা। কিম আনাকে আটকিয়ে বোঝাতে ধরলে আনা বলে, আমাকে কিছু বোঝাতে হবে না রে বাচ্চা শুয়োর, যা আমি তোর সাথে ব্রেকআপ করলাম। এই বলে আনা রাসেল ভাইপার সাপের মতো দংশন করে চলে যায়। তো চলুন আপনাদেরকে কিম সম্পর্কে একটু কনটেক্সট দেই। কিম একজন বড় সড়ো সাকসেসফুল বিজনেসম্যানের ছেলে, তবে তার বাবা তার কোনো খবর রাখে না। কেন রাখে না সেটা পরে বলবো নি। আর কিমের দাদি ভিয়েতনামের বিখ্যাত জনপ্রিয় একজন নায়িকা। কিম এখন তার দাদির সাথে থাকে এবং তার চাচার কোম্পানিতে ডিরেক্টর হিসেবে কাজ করে। এটা তো গেল কিমের প্রফেশনাল লাইফ। পার্সোনাল লাইফে কিমের নেশা হচ্ছে নানা রঙের নানা ঢঙ্গের মেয়েদের সাথে রিলেশন করা এবং রুম ডেটে যাওয়া। মানে কিম ধরতক্তা মারপেরেক টাইপের ছেলে। তো যাই হোক, একটু পর দরজায় নক পড়লে কিম আনা ভেবে বলে, তুমি না ব্রেকআপ করে চলে এলে, তাহলে আবার ফিরে এলে কেন? এই বলে দরজা খুলতেই লে বেটা, এই জন্য নাকি ঘুঁকি মেরে দেয়। ব্যাস, এরপর দেখি কিমকে রশি দিয়ে বেঁধে ব্যালকনি থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে। কিম চিৎকার করে বলে, তোমরা কে আর তোমরা আমাকে এভাবে মারছো কেন? তখন সাদা চুলওয়ালা ছেলেটি বলে, শালা শীষপুঙ্গের $1,00,000 কোথায়? তখন ওই সিন শিফট হয়ে কয়েকদিন আগের ঘটনায় গেলে আমরা দেখি কিম একদিন নাইট ক্লাবে শীষপুং নামের একটা মহিলার সাথে বকেয়াতে তাস খেলে $1,00,000 হেরে গেছে, যে টাকাটা কিম এখনো পরিশোধ করেনি। সিন বর্তমানে আসলে কিম বলে, ভাই আমার মনে পড়েছে, প্লিজ আমাকে নিচে ফেলে দিও না। তখন ছেলেগুলো কিমকে উপরে তুলে বলে, নে এবার টাকাগুলো বের কর। কিম কাপা কাপা স্বরে বলে, ভাই এখন তো আমার কাছে নেই। এটা বলার সাথেই তারা কিমকে আবার নিচে ফেলে দিতে লাগলে কিম বলে, ভাই আমি আজকেই টাকাটা ম্যানেজ করে দেবো। এটা শুনে এরা কিমকে উপরে তুলে বলে, মামুর বেটা তো বল টাকাগুলো তাহলে কখন দিচ্ছিস? কিম বলে, ভাই আজকে বিকেলেই আমি টাকাটা দিয়ে দিব। এরা বলে, আচ্ছা কথাটা যেন মনে থাকে। এই বলে এরা সেখান থেকে চলে যেতেই কিম তার অ্যাসিস্ট্যান্ট হাউকে ডাকতে ডাকতে ভিতরে আসতে দেখে হাউয়ের এই অবস্থা। তো আপনাদের বলে রাখি, হাউ কিমের চাচাতো ভাই এবং কিমের সবচেয়ে কাছের বন্ধু। আপনারা কোনো তথ্যের জন্য যেমন গুগল সার্চ করেন, কিম তেমন কোনো পরামর্শের জন্য হাউয়ের শরণাপন্ন হন। তো এদের কাহিনী এখানে আটকে রেখে সিন চলে আসে তুং নামের ছোট্ট একটা ছেলের কাছে, যে কাকে যেন দেখে ভয়ে বাড়ির দিকে প্রাণপণে দৌড়াচ্ছে। তো তুং এক দৌড়ে বাড়িতে এসে তার বাবাকে বলে, বাবা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, ওই হাতির বাচ্চা বাড়ি ভাড়া নিতে আসতেছে। এটা শুনতেই তুঙের বড় বোন লিন তুংকে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেওয়া সারা। তুঙের বাবা বলে, আরে আমাকে বাহিরে রেখেই তো দরজা লাগিয়ে দিয়েছিস। এটা শুনে লিন দরজা খুলে তার বাবাকে ভিতরে ঢুকিয়ে নিয়েই আবার দরজা লাগিয়ে দেয়। কিন্তু কার ভয়ে এরা এভাবে লুকাচ্ছে? কি তাই তো? এই দেখেন, তুং এই হাতির কথাই বলছিল। তো এই মহিলাটি হচ্ছে এদের বাড়িওয়ালা, আর সে আজকে 3 মাসের বকেয়া ভাড়া আদায় করতে এসেছে। তো এরা এদিকে দরজা বন্ধ করে দরজা চেপে ধরে বসে আছে যেন বাড়িওয়ালি দরজার লক ভেঙে ঢুকতে না পারে। কিন্তু বাড়িওয়ালি এসে দরজায় থাপড়ানো শুরু করতেই এদের হালত খারাপ হয়ে যায়। ওদিকে এত ডাকাডাকির পরেও এরা দরজা না খুললে বাড়িওয়ালি বলে, আজকে আমি বাড়ি ভাড়া না নিয়ে এখান থেকে যাচ্ছি না, আমি 3 পর্যন্ত গুনবো, এর মাঝে দরজা খুলে না দিলে আমি দরজা ভেঙে ফেলবো। এই বলে সে 3 পর্যন্ত গোনে, কিন্তু এরা দরজা খোলে না।
না। এটা দেখে বাড়িওয়ালি দরজায় ধাক্কা মারতে আসলে লিন দৌড়ে গিয়ে বাড়িওয়ালিকে সাহায্য করতে ধরলে বাড়িওয়ালি ইজ্জত রক্ষার জন্য এমন ভাব ধরে যেন কিছুই হয়নি। সে মাথার চুলে আটকে যাওয়া কাঁটা চামচ দিয়ে উল্টো আরো এভাবে তার চুল ঠিক করে নেয়। সাবাস। তো লিন বাড়িওয়ালিকে বলে, আন্টি 3 মাসের ভাড়া দেওয়ার মতো টাকা এই মুহূর্তে আমাদের কাছে নেই, আমার কাছে 1 মাসের ভাড়া আছে। আসলে আমার বাবা কিছুদিন যাবত খুবই অসুস্থ। এটা শুনে বাড়িওয়ালি লিনের বাবার দিকে তাকাতেই লিনের বাবা কাঁদতে শুরু করে। লিনের ভাই ফিসফিস করে বলে, বাবা আরো জোরে জোরে কাশো, যেন যক্ষা রোগ মনে হয়। সাবাস। তো লিনের বাবার কাশি দেখে বাড়িওয়ালি ইমোশনাল হয়ে গেলে লিন বুঝে যায় কাজ হচ্ছে, তাই সে আরো ইমোশনাল করার জন্য বলে, একটা দুর্ঘটনায় আমার বড় ভাইয়েরও হাত ভেঙে গেছে, প্লিজ আমাদের আরো কিছুদিন সময় দিন। এসব শুনে বাড়িওয়ালি লিনের হাতে থাকা টাকাটুকুই নিয়ে চলেই যাচ্ছিল। এর মাঝে আবার লিনের ভাই ওভার অ্যাক্টিং শুরু করে দেয়। সে বাড়িওয়ালির পায়ের কাছে এসে বলে, প্লিজ আন্টি আমার বাবার প্রতি একটু ভালোবাসা দেখান। এটা শুনে আন্টি লিনের বাবার দিকে তাকিয়ে বলে, ছি সে দেখতে অনেক বিশ্রী, তাকে আমি বিয়ে করতে পারবো না। লিনের ভাই বলে, সরি আন্টি, আমি বিয়ে করতে বলিনি, আমি আসলে দয়া করে কিছুদিন সময় দিতে বলেছি। এটা শুনে আন্টি লিনের ভাইকে একটা থাপ্পড় মেরে কিচেনে নেওয়ার মতো মূল্যবান কিছু আছে নাকি খুঁজতে শুরু করে। তখন লিনের ভাই বলে, আন্টি জীবনের টাকাই সবচেয়ে মূল্যবান না, সোনা হীরা এসবও মূল্যবান। এটা শুনতেই আন্টির মাথায় আসে, আরে কথা তো ঠিক, বাড়িতে তো সোনার গহনা থাকতে পারে। তাই আন্টি শান্ত হয়ে লিনের ভাইয়ের কাছে বসে বলে, বেটা সোনা কোথায় আছে আমাকে বল, আমি তোকেও ভাগ দেবো। এটা শুনে লিনের ভাই বলে, আন্টি সোনা অনেক আছে পৃথিবীতে, শুধু আমাদের বাড়িতে নেই। এটা শুনে লে এক থাপ্পড়। এরপর আন্টি রেগে মেগে চলেই যাবে। এর মাঝেই লিনের ছোট ভাই তুং আবার কাজ পায়নি, পিগি ব্যাংক হাতে নিয়েই আন্টির কাছে আসে। আন্টি পিগি ব্যাংকটা দেখতেই সেটা ছিনিয়ে নিয়ে সেটার ওজন বেশি দেখে বলে, আমি জানি এটা ভাঙলেই আমার বাড়ি ভাড়ার টাকা হয়ে যাবে। লিন এটা ভাঙতে নিষেধ করতে না করতেই আসার মারা শেষ। এরপর বাড়িওয়ালি সেই অস্থির একটা পাট নিয়ে নিচে তাকাতেই ঝটকা খেয়ে যায়। সে দেখে সেটা 1 টাকার নোট দিয়ে ভরা, যার টোটাল 100 টাকাও হবে না। এটা দেখে বাড়িওয়ালি পিচ্চির উপর খেপে গিয়ে বলে, হারামি পোলা, এসব দিয়ে পিগি ব্যাংক কেন ভর্তি করেছিস? পিগি ব্যাংক নিজেই তো তোর এই টাকার চেয়ে বেশি দামি। তো বাড়িওয়ালি টাকাগুলো নিয়ে রেগে মেগে লিনকে বলে, 1 সপ্তাহ সময় দিলাম, এর মাঝে যদি বাকি 3 মাসের ভাড়া পরিশোধ না করো তো আমি তোমাদেরকে বাসা থেকে বের করে দিব। এটা শুনে লিনের বড় ভাই আবার আন্টির পা ধরার জন্য আসতে ধরতেই আন্টি বলে, ওখানে ব্রেক মার, নয়তো আমি নিজেই তোর উপর ঝাঁপিয়ে পড়বো। এটা শুনে লিনের ভাই ভয়ে পিছন দিকে সরে গেলে আন্টি রেগে মেগে চলে যায় আর সিন আবার চলে আসে কিমের কাছে। কিম শিশফুংয়ের টাকা ম্যানেজ করার জন্য বেরিয়ে পড়েছে। এর মাঝে কিমের চাচা কল করে অফিসের গুরুত্বপূর্ণ একটা প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করলে কিম বলে, চাচা চিন্তা করবেন না, প্রজেক্টের টাকাগুলো আমার কাছেই আছে। এটা শুনে হাউ বলে ওঠে, তোর কাছে টাকা কই? কিম দুম করে হাউয়ের মুখ চেপে ধরে কল কেটে দিয়ে বলে, শালা তুই তো একটু হলেই আমার হাতে হারিকেন ধরিয়ে দিতি। আঙ্কেলের প্রজেক্টের সব টাকা আমি খরচ করে ফেলেছি। অন্যদিকে আজকে বিকেলের মধ্যেই আবার শিশফুংয়ের $1,00,000 ম্যানেজ করতে হবে। এই বলে কিম টেনশনে পড়ে গেলে হঠাৎ হাউ বলে ওঠে, ভাই আজকে তো তোমার 25 বছর পূর্ণ হয়েছে। কিম বলে, তো তাতে কি? হাউ বলে, তোমার মনে আছে তোমার দাদির উইল মোতাবেক তোমার 25 বছর বয়স হলে তুমি তোমার দাদির সম্পত্তির ভাগ পাওয়ার কথা। এটা শুনে কিম খুশিতে আত্মহারা হয়ে যায় আর সিন চলে আসে তাদের পারিবারিক উকিলের কাছে। উকিল বলে, উইলে তো লেখা আছে শুধু 25 বছর হলেই হবে না, তোমাকে বিবাহও করতে হবে। হাউ বলে, ভাই সাহেব কিছু মালপানি দিয়ে কাজটা করা যায় না? উকিল লে এক চারি। হাউ তো একদম চুপ। কিম বাহিরে এসে সঙ্গে সঙ্গে তার দাদিকে কল করে বলে, দাদি তোমার সম্পত্তি পাওয়ার জন্য আমাকে বিয়ে করতে হবে কেন? দাদি বলে, আমি ফেসিয়াল করাতে পার্লারে এসেছি, এখন আমাকে রাগিয়ে ফেস খারাপ করাস না। আনার সাথে তোর লুতুপুতুর বয়স অনেক দিন হয়ে যাচ্ছে, তাই ওকে বিয়েটা করে নে, তাহলেই সব সমাধান। এই বলেই দাদি কলটা কেটে দেয়। কিন্তু আনার সাথে তো অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এখন উপায়? ব্যাস আমরা দেখি কিম একটা ফুলের বুকে নিয়ে আনার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর সাইড থেকে হাউ কিমকে সাহস জোগানোর জন্য বলতেছে, ভাই একদম চাপ নিস না, তুই পারবি। একটু পর আনা এসে গেট খুলতেই কিম আড়াল থেকে ফুলের বুকেটার সামনে এগিয়ে ধরে ও সামনে গিয়ে বলে, আনা আমার জান পাখি প্লিজ আমাকে আর একটাবার সুযোগ দাও। আনা কিমকে দেখে দরজা বন্ধ করতে লাগলে কিম দরজা আটকিয়ে জোর করে আনার হাতে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিয়ে বলে, আমার হানি আমার মধু প্লিজ আমাকে বিয়ে করে নাও। ডায়মন্ড রিংটা দেখে আনা রাজি হচ্ছিলই, এমন সময় খেয়াল করে, কি এটা তো নকল ডায়মন্ড রিং। লে সব জ্বলে গেল। আনা রেগে মেগে কিমকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গেট লাগাতে ধরলে হাউ ফুলের বুকেটা নিয়ে দৌড়ে এসে কান্না করতে করতে বলে, ডায়মন্ড নকল ছিল তাতে কি, ফুলগুলো তো আসল। আনা কোনো কথা নেই হাউকেও ধাক্কা মেরে দিয়ে দরজা লাগিয়ে দিলে হাউ কাঁদতে কাঁদতে বলে,
ভাই এখন কি হবে? কিম বলে কি আর করার, আগের গার্লফ্রেন্ডগুলোর কাছে যেতে হবে। ব্যাস এরপর দেখি কিম একটা বাড়ির সামনে এসে ফিটফাট হয়ে দাঁড়াচ্ছে। একটু পর একটা মেয়ে বেরিয়ে আসলে কিম ফুলে গিয়ে দিয়ে বলে, বেবি আমি তোমার সাথে ব্রেকআপ করার পর থেকে আজও ঠিক মতো ঘুমাতে পারি না, ঘুমাতে গেলেই তোমার কথা মনে পড়ে, বুকের ভিতর চাঁদ করে ওঠে। এমন সময় বডি বিল্ডার একটা ছেলে এসে বলে, এই মামুর বেটা তুই আমার বউয়ের সাথে কি লুতুপুতু করছিস? হ্যাঁ? কিম ছেলেটির বডির দিকে তাকিয়ে ভয়ে বলে ওঠে, সরি স্যার, ভুল বুঝবেন না, আমি ফুল বিক্রেতা, আমি রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করি, এই ফুলগুলো তার জন্য আর সে আপনার জন্য, ভালো থাকবেন। এই বলে কিম সেখান থেকে জান নিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচে। এরপর সিন চলে আসে কিমের আরেকটি গার্লফ্রেন্ডের কাছে। মেয়েটি পুরো একদম কিউটের ডিব্বা। তো মেয়েটি ফুলের কাছে পানি দিচ্ছে আর কিম দূরে দাঁড়িয়ে থেকে মেয়েটিকে মুগ্ধ হয়ে দেখতেছে আর ভাবতেছে এ এত সুন্দর হলো কিভাবে। তো কিম ফুলের বুকে নিয়ে মেয়েটির কাছে এসে খুশি হয়ে কেবল বলে, বেবি আমি তোমাকে, ব্যাস এতটুকু বলতেই নিচ থেকে দুই পিচ্চি বলে ওঠে, মা এটা কি আমাদের বাবা? এই বলেই পিচ্চিগুলো কিমের পা টেনে ধরে বাবা বাবা বলে চিল্লাতে থাকলে কিমের রিয়াকশনটা একবার দেখুন। সে এখানে এসে পুরো মার্কেট চিপায় ফেসে গেছে। তো কিম কোনো রকমের পিচ্চিগুলোর থেকে পাটা ছাড়িয়ে নিয়ে বলে, বাবু সোনারা তোমাদের জন্য গিফট আছে। এই বলে কিম বুকেটা তাদের হাতে ধরিয়ে দিয়েই খাড়ার উপরে দৌড় দেয়। এরপর দেখি কিম গাড়িতে বসে ভাবতেছে এখন কি করা যায়। এমন সময় হাও কিমের আরও একটি প্রাক্তন প্রেমিকার ফটো বের করে বলে, ভাই তোমার কি এই মেয়েটির কথা মনে আছে? ব্যাস এর পরের সিনে আমরা কিমকে মেয়েটির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। তো একটা ছেলে এসে দরজা খুলে দিলে কিম বলে, ভাইয়া হুয়ং কি বাড়িতে আছে? ছেলেটি বলে, জান চিনতে পারছো না, আমিই তো তোমার হুয়ং। কিম মেয়েটিকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে নিলে বুঝতে পারে এটা শরীফা থেকে শরীফ হওয়ার গল্প। তাই সে আফসোসে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সিন এখান থেকে চলে আসে একটা সুপার শপের সামনে, যেখানে দেখি লিন শপের গেটের সামনে দাঁড়িয়ে থেকে শপে আসা নানা লোকদের মাঝে শপের বিজ্ঞাপন লিফলেট বিতরণ করতেছে। আসলে লিন সংসার চালানোর জন্য এই শপের লিফলেট বিতরণের জবটা নিয়েছে। সিন কিমের কাছে আসলে দেখি কিম এত কুত্তা দৌড়নি খাওয়ার পরেও তার আরেকটা গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য বেরিয়েছে। কারণ যেভাবেই হোক তাকে আজকের মাঝে বিয়ে করতে হবে এবং শিশফুংয়ের টাকাটা ম্যানেজ করতে হবে। কিন্তু পথের মাঝে আবার শিশফুংয়ের গুন্ডারা এদেরকে জিম্মি করে ও কিমকে ধ্যাম করে একটা মেরে দেয়। এরপর বলে, বিকেল হয়েছে তো আমাদের টাকা কোথায়? কিম বলে, এখনো ম্যানেজ হয়নি। এটা শুনে গুন্ডাগুলো কিমকে মারতে শুরু করলে কিম বলে, প্লিজ ম্যাডামকে বলুন আমি যতদিন না টাকাটা দিতে পারতেছি ততদিন প্রতি সপ্তাহে সুদ দিব। এটা শুনে এরা শিশফুংয়ের কাছে কল করে এটা জানায় ও কল কেটে দিয়ে বলে, তোর কপাল ভালো, তোর প্রস্তাবে ম্যাম রাজি হয়েছে। তো মনে রাখিস আমরা কিন্তু প্রতি সপ্তাহে সুদের টাকা নিতে আসবো। কিম কাতরাতে কাতরাতে বলে, ঠিক আছে ভাই। তো এরা যাওয়ার সময় একজন কিমের বুকে লাথি মারলে হাও কিম কিম বলে চিল্লাতে ধরতেই একজন খ্যাস করে হাওয়ার বুকে চাকু মেরে দেয়। হাও বুকে হাত দিয়ে কিমকে বলে, ভাই আমি খুব শীঘ্রই উপরে চলে যাচ্ছি, বিদায় পৃথিবী। তখনই ছেলেটি হাওয়ের বুক থেকে চাকুটা সরিয়ে হাসতে থাকে। হাও তো বুঝতে পারছে না এ হাসছে কেন। হাও তখন নিজের বুকের দিকে তাকালে দেখে এ কি, ছেলেটি তো চাকু মারেনি। এটা দেখে হাও খুশিতে হাসতে হাসতে হঠাৎ তার নিচের দিকে তাকালে দেখে লে হালুয়া, ভয়ে সে অলরেডি মুতে দিয়েছে। তো কিম বাসায় ফিরে ব্যথার স্থানে ঠান্ডা ডিমের ছোঁয়া দিচ্ছে। এমন সময় হাও এসে কিমের দাদির এই ফটোর দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন চিন্তা করেও বলে, ভাই আমি অনেক ভেবে দেখলাম তোর দাদির মতো তোর একজন বউ দরকার। কিম রেগে মেগে বলে, শালা তুই আমাকে বুড়ি মেয়েকে বিয়ে করতে বলছিস? হাও বলে, আরে ভাই তুই ভুল লাইনে গেছিস, আসলে আমি বোঝাতে চাচ্ছি তোর বউ তোর দাদির মতোই অভিনেত্রী হওয়া দরকার। এটা বলতেই এলে কিম ডিমটা মেরে বলে, জানিস না আমি অভিনেত্রীদের মোটেও সহ্য করতে পারি না। হাও বলে, ভাই ব্যাপারটা সেটা নয়। এই বলে হাও আসল ব্যাপারটা বলার আগে কিমের একটু আদর নিতে আসলে কিম ধাক্কা মেরে সরে দেয়। হাও আবার কাছে আসেও বলে, ভাই তোর বউ হিসেবে অভিনয় করার জন্য আমরা একটা মেয়েকে ভাড়া করব। এরপর মেয়েটির সাথে তোর বিয়ে হবে আর তুই তোর দাদির সম্পত্তি হাতে পাওয়া মাত্রই মেয়েটিকে তার টাকা দিয়ে বিদায় করে দিবি। কিম বলে, সেটা ঠিক আছে, কিন্তু মেয়েটি যদি পরে আমাকে ডিভোর্স দিতে না চায় তখন কি হবে? হাও ভেবে বলে, কোনোভাবেই এরকম হবে না, কারণ আমাদের চুক্তিপত্রে উল্লেখ থাকবে যে দাদির টাকা পেয়ে গেলেই স্ব ইচ্ছাতে ডিভোর্স দিতে হবে। আর ভাই আমরা এমন একটা মেয়েকে খুঁজবো যে ভালো অভিনয় পারে এবং তার টাকার খুবই প্রয়োজন, ব্যাস তাহলেই সব সেট। এটা বলতেই সিন চলে আসে একটা মেয়ের কাছে, যে মেয়েটি এই ড্রেসে কিমকে অভিনয় করে দেখাচ্ছে। মানে কিম হাওয়ের প্ল্যান মোতাবেক ভালো অভিনয় পারে এমন মেয়ে বাছাই করার জন্য ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে। তো মেয়েটির অভিনয় দেখে কিমের তো মেজাজ খারাপ হয়ে যায়। এরপর আরেকটি মেয়ে চলে আসে। মেয়েটির কথা বলার স্টাইলটা দেখুন একবার। Tiền bạc đối với em không làm được sống trộm với đam mê của mình. তো এরপর আরেক নমুনা আসে, সে আবার অভিনয় করা বাদ দিয়ে হাওয়ের সাথে লাইন মারতে শুরু করে। এটা দেখে কিম বলে, নেক্সট। মেয়েটি তখন রাগ করে চলে গেলে কিম রেগে মেগে হাওর দিকে তাকায় আর হাও ভয়ে অন্যদিকে তাকায়। ওদিকে হাও যেই ছেলেটির মাধ্যমে এসব মেয়েদের ম্যানেজ করেছে সেই ছেলেটি লিনের ফোনে কল করে বলে, লিন তুমি কি এই মুহূর্তে একটা অডিশন দিতে পারবে? লিন বলে, আমি তো এখন ডিউটিতে আছি।
ছেলেটি বলে আরে তোমার ডিউটি রাখো তো, তুমি এই অডিশনে সিলেক্ট হলে $50,000 একটা কাজ পাবে। এটা শুনে লিন তো টাসকি খেয়ে যায় ও বলে $50,000? তুমি দাঁড়াও, আমি এখনই আসতেছি। এরপর দেখে লিন এক দৌড়ে কাস্টিং অডিশন দিতে চলে এসেছে। এর মাঝে হাও এসে ছেলেটিকে বলে পরের জনকে ভিতরে পাঠিয়ে দিচ্ছে না কেন? দরজার ফাঁক দিয়ে লিন কিমকে দেখে তার বন্ধুকে বলে ভিতরে বসা লোকটিকে? ছেলেটি বলে ওই হ্যান্ডসাম ছেলেটি ইন্টারভিউ নিচ্ছে, সে তোমাকে সিলেক্ট করা মানে তুমি কাজটা পেয়ে যাওয়া। ওদিকে কিম এতগুলো মেয়ের মাঝে ভালো অ্যাক্টিং পারে এমন একটা মেয়েও খুঁজে পাচ্ছে না দেখে তার ইন্টারভিউ নেওয়ার ইচ্ছাটাই উঠে গেছে। তাই সে হাউকে বলে এসব ইন্টারভিউ নিয়ে আমার লাভ নেই, চল যাই। হাউ বলে ভাই আর একটু ধৈর্য ধর, নাই এখনো তো আরো মেয়ে আছে। কিম বলে তুই এসব পাগলদের ইন্টারভিউ নিয়ে আমি চললাম। এই বলে কিম রাগ করে সেখান থেকে চলে যেতে লাগে। ওদিকে এরা দরজায় কান লাগিয়ে শুনতেছে ভিতরে কি কথা হচ্ছে। এর মাঝে কিম এসে দরজা খুলতেই কিম বলে আজব ব্যাপার তো, তুমি এভাবেই থাকবে নাকি, দাঁড়াও। এর মাঝে হাউ এসে লিনকে বলে তুমি ভিতরে গিয়ে বসো। এরপর হাউ কিমকে বলে ভাই চল না, এই মেয়ের সাথে ধাক্কা খেয়েছিস তাই এর অন্তত অডিশনটা নেই। এই বলে হাউ কিমকে ইন্টারভিউ নেওয়ার জন্য নিয়ে আসে। লিনের ইন্টারভিউ শুরু হয়। প্রথমে লিন এদেরকে কিছু নাচ দেখায়, এরপর খুশির ইমোশন দেখিয়ে কিছু অ্যাক্টিং করে, তারপর বলে আমি মুরগিও হতে পারি। হাউ বলে সত্যি? কিম তো রেগে মেগে আগুন হয়ে যাচ্ছে আর ওদিকে লিন মুরগির অভিনয় করে দেখাচ্ছে। তো এত অভিনয়ের পরেও কাজ হচ্ছে না দেখে লিন এবার পিছনে ঘুরে দাঁড়িয়ে লুকিয়ে চোখে কিছু গ্লিসারিন লাগিয়ে নেয়। এরপর সামনে ঘুরে এমন কান্নার অভিনয় শুরু করে যেন তার নয়া ভাতার বিয়ের রাতেই মরে গেছে। লিনের কান্না দেখে হাও কাঁদতে কাঁদতে বলে প্লিজ বোন আর কাঁদিস না, কলিজায় গিয়ে লাগতেছে। ওদিকে কিম এক নজরে লিনের দিকে তাকিয়ে থেকে এসব দেখে যাচ্ছে। তো একটা সময় লিনের এসব বাচ্চামো কিমের ভালো লেগে যায় ও কিম বলে লিন তুমি সিলেক্টেড। এটা শুনে লিন খুশিতে বাচ্চাদের মতো কিছুক্ষণ লাফানোর পরে বলে আচ্ছা $50,000 পেতে এখন আমাকে কি করতে হবে? কিম বলে আমার বউয়ের চরিত্রে অভিনয় করতে হবে। এটা শুনে লিন তো শক। সিন কাট হলে দেখি কিম লিনকে ভালো পোশাক পরিয়ে নিয়ে তার বাড়ির সামনে চলে এসেছে। তো বাড়িতে ঢোকার আগে কিম লিনকে বলে তোমার স্ক্রিপ্ট ঠিকঠাক মনে আছে তো, মানে আমার দাদিকে কি বলতে হবে মাথায় আছে তো? আর হ্যাঁ, আমার দাদি যদি তোমাকে এমন কিছু জিজ্ঞেস করে যা আমি তোমাকে শিখিয়ে দেইনি তাহলে সেটা নিজের বুদ্ধি খাটিয়ে উত্তর দিবে কিন্তু। লিন বলে ওকে ঠিক আছে। তো কিম হাঁটতে শুরু করলে লিন এসে বউয়ের মতো করে কিমের হাতটা ধরে বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু সে ভিতরে এসে এত বিশাল বাড়ি দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। এরপর সে দেয়ালে কিমের দাদির ফটো দেখে অবাক হয়ে বলে কিম হিরোইন থান হ্যাং কি তোমার দাদি? কিম মাথা নেড়ে হ্যাঁ বললে লিনের খুশি আর কে দেখে। ঠিক তখনই কিমের দাদি আসলে লিন খুশিতে এক্সাইটেড হয়ে দৌড়ে কিমের দাদির কাছে গিয়ে বলে দাদি আমি আপনার বিশাল বড় ফ্যান, আমি কল্পনাও করিনি আমি কখনো আপনাকে সামনাসামনি দেখতে পাবো। কিমের দাদি বলে ঠিক আছে বেটা ঠিক আছে, কিন্তু বেটা তোমাকে তো চিনলাম না, তুমি কে? কিম দুম করে এসে লিনকে কাছে টেনে নিয়ে বলে দাদি এটা আমার বউ। দাদি বলে তোর বউ? কিম বলে হ্যাঁ দাদি। এই বলে কিম তার দাদিকে তাদের মিথ্যা প্রেমের গল্প শোনাতে শুরু করে যে তাদের প্রথম দেখা হয়েছিল একটি ক্যাফেতে, আর প্রথম দেখাতেই সে লিনের প্রেমে পড়ে গিয়েছিল। তারপর সে একদিন লিনের সাথে দেখা করে এবং এরপর থেকে ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। তো কিম বলে দাদি আমরা 2 দিন আগে গোপনে বিয়ে করেছি আর আমাদের বিয়ের একমাত্র সাক্ষী হাও। এটা শুনে কিমের দাদি খুশিতে এদেরকে অভিনন্দন জানিয়ে বলে আমার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। দুজনেই খুশিতে মাথা নেড়ে বলে হ্যাঁ দাদি বলেন। দাদি বলে আমি আবার বড় আয়োজন করে তোমাদের বিয়ের অনুষ্ঠান করতে চাই। এটা শুনে কিম ও লিনের রিয়াকশনটা দেখুন। তো ওদিকে কিমের দাদি খুশিতে বলতে থাকে আমি তোমাদের বিয়ের অনুষ্ঠানে অনেক লোকজনকে দাওয়াত করব এবং খুব এনজয় করব। এই বলে দাদি খুশিতে ময়ূরের মতো নাচতে নাচতে সেখান থেকে চলে যায় আর টেনশনে এদের ফেটে যায়। বাহিরে এসে লিন যেই না বলে তোমার দাদি আমাদের সত্যি সত্যি বিয়ে দিতে চাচ্ছে, এটা কিছুতেই সম্ভব না। এটা বলতেই কিম লিনের মুখ চেপে ধরে গাড়িতে উঠেও বলে মুখটা দয়া করে কি একটু বন্ধ রাখা যায় না? লিন বলে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর এটা চুক্তিতেও ছিল না যে সত্যিকারের বিয়ে করতে হবে। কিম বলে কিন্তু আমার এখন আর কোনো উপায় নেই, দাদির টাকা পাওয়া মাত্রই তোমাকে ডিভোর্স দিয়ে দেব। লিন বলে না এটা আমি পারবো না, এতে আমি সমাজে ডিভোর্সি মেয়ে হয়ে যাব, তাই আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না। কিম বলো ও বুঝতে পারছি, তুমি এর জন্য আরো টাকা চাও তাই তো, সমস্যা নেই, আরো কত লাগবে বলো। লিন এতে মনে কষ্ট পেয়ে ইমোশনাল হয়ে বলে আমি গরিব হতে পারি কিন্তু আমার সম্মান আছে, আমার টাকার দরকার ঠিকই কিন্তু আমি টাকার জন্য নিজেকে বিক্রি করব না। এই বলে লিন রাগ করে গাড়ি থেকে নেমে যায়। এদিকে কিম ডাকতে থাকে বাট লিন আর শোনে না। রাতও হয়ে গেছে, আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। এর ভিতরেই লিন বাসে করে বাসায় ফিরতেছে। এদিকে আবার বাড়ি ভাড়া সময় মতো পরিশোধ করতে না পারাই বাড়িওয়ালি এই বৃষ্টির মধ্যেই লিনের বাবা ও ভাইদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এই বৃষ্টির রাতে এখন তারা কোথায় গিয়ে উঠবে? লিনের বাবা লজ্জা শরম ভুলে বাড়িওয়ালির কাছে গিয়ে বলে
ম্যাডাম আমাদের এখান থেকে যাওয়ার মতো কোনো জায়গা নেই, একটু দয়া করেন। এত করে বলার পরেও দজ্জাল বাড়িওয়ালি কঠোর স্বরে তাকে ধমক দিয়ে বলে, আমি তোকে এখনো ভালোভাবেই বলছি, তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যা। অবুজ তুং এসে কান্না করতে করতে বলে, আন্টি আপু আসতেছে, ও এসেই আপনাকে টাকা দিয়ে দিবে। বাড়িওয়ালি বলে, আমি কি তোর অফিসার বোনের জন্য সারা রাত এখানে অপেক্ষা করব? গরিবের বাচ্চা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এই বলে সে চলে যেতে লাগলে তুং আবারও তার কাছে কান্না করতে করতে আকুতি মিনতি করতে ধরলে বাড়িওয়ালি তুংকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তুং তখন অঝরে কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে, বাবা ওই দরজাল মহিলা আমাদেরকে বের করে দিয়েছে। এদিকে লিনের ভাই ভাঙ্গা হাত দিয়েই ফেলে দেওয়া জিনিসগুলো তুলে তুলে জড়ো করতেছে। লিনের বৃদ্ধ বাবাও কাঁদতে কাঁদতে লিনের ভাইকে সাহায্য করতেছে। এমন সময় দেখি লিনও এসেছে এবং দূর থেকে তার পরিবারের এই করুণ দৃশ্য দেখে কান্না করতেছে। কি একটা অবস্থা। তো এর পরের দৃশ্যে দেখি অনেক ধুমধাম করে কিম ও লিনের বিয়ে হচ্ছে। মানে লিন শেষমেশ আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়েছে। তো বিয়ের অনুষ্ঠানে শীষফুঙের গুন্ডারা এসে কিমকে ইশারায় ধমক দেয়। ছেলেগুলোর আচরণ লিনের কাছে সুবিধার মনে হয় না, তাই সে কিমকে বলে, এই ছেলেগুলো কারা? তাদেরকে মাফিয়ার মতো খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। কিম বলে, তাদেরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এদিকে আবার সবাই আবদার শুরু করেছে যে কিস করো কিস করো। গেল। এটা শুনে কিম কিস করার প্রস্তুতি নিলে লিন কাঁদো কাঁদো স্বরে বলে, প্লিজ কিস করো না প্লিজ। কিন্তু পাবলিকের আবদার ওদিকে বেড়েই চলেছে, তাই কিম বাধ্য হয়ে টুক করে একটা কিস করেই ফেলে আর পাবলিক সবাই খুশিতে হাততালি দিয়ে ওঠে। আর এদিকে নাতি নাত বউয়ের কিস দেখে দাদি খুশিতে ইমোশনাল হয়ে যায়। সিন কাট হলে দেখি নতুন একটা অ্যাপার্টমেন্টে সংসারের প্রয়োজনীয় সকল ফার্নিচার ইনস্টল করা হচ্ছে। এর মাঝেই কিমের দাদি এসে কিমকে সারপ্রাইজ দিয়ে বলে, এই অ্যাপার্টমেন্ট তোদের দুজনের জন্য আমার পক্ষ থেকে উপহার। পাশের রুম থেকে লিন এটা শুনে দৌড়ে এসে বলে, অনেক ধন্যবাদ দাদি, এই অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই বলে সে দাদিকে জড়িয়ে ধরে। কিন্তু ওদিকে কিম পুরো ফ্ল্যাট ঘুরে দেখে ফ্ল্যাটটা বেশ ছোট আর বেডরুমটাও অনেক ছোট। এটা দেখে কিম তার দাদিকে ডাক দিয়ে বলে, দাদি বেডরুম এত ছোট কেন? আর তাছাড়াও একটা বেডরুম কেন? দাদি বলে, তোদের সবে বিয়ে হলো, তাই তোরা সারাদিন গায়ে গা জড়িয়ে ফেভিকলের মতো চিপকে থাকবি, তাই তোদের জন্য ছোট্ট একটা বেডরুমই বেস্ট। কিন্তু এখন বলতে পারছে না যে তাদেরকে আলাদা আলাদা রুমে ঘুমাতে হবে, তাই 2টা বেডরুম দরকার। তাই কিম বলে, দাদি আমরা তো 8-10টা বাচ্চা নিব, তাহলে তাদেরকে কোথায় রাখবো? দাদি মজায় হেসে দিয়ে বলে, আগে ফ্যাক্টরি থেকে 8-10টা ছেলে পুলে তো বের কর, তখন না হয় বড় একটা অ্যাপার্টমেন্ট দিবনি, ঠিক আছে? কিম তো পুরো বোকা হয়ে যায়। এবার সে কি বলবে কিছুক্ষণ ভেবে নিয়ে বলে ওঠে, দাদি তুমি অত বড় বাড়িতে একা কিভাবে থাকবে? তাই লিন এখানে থাক, আমি তোমার সাথে থাকি। দাদি বলে, এটা কি ধরনের কথা? তুই এখন বিয়ে করেছিস, এখন তোকে তোর বউয়ের কেয়ার নিতে হবে। এই বলে দাদি চলে যায়। কিম তো গ্যারাকলে ফেসে যায়। লিন যে পরিমাণে কিউট, এখানে অন্য ছেলে হলে হয়তো লিনের সাথে রাত কাটানোর জন্য মন উকুপুকু করতো, নিজেই লিনের সাথে থাকার জন্য শয়তানি প্ল্যান করতো। কিন্তু কিম এত মেয়ের সাথে ডেট করেছে আর এত মেয়ের সাথে রাত কাটিয়েছে যে এখন লিনের প্রতি তার স্পেশাল কোনো ফিলিংসই আসছে না। তার ফোকাস শুধু দাদির সম্পত্তির ভাগ পাওয়া, ব্যাস, ইচ্ছা শেষ। তো যাই হোক, সিন রাতে আসে। লিন জীবনেও এমন নরম তুলতুলে বেডে শোয়নি, তাই লিন এমন বেড দেখে খুশিতে গুলগুলা হয়ে হাত পা চারদিকে ছড়িয়ে দিয়ে পুরো বেড দখল করে শুয়ে পড়ে। তার মানে কিম কি তাহলে নিচে শোবে? না, কিম এসে লিনকে কোলে তুলে নিয়ে নামিয়ে দিয়ে সে গিয়ে খাটে এভাবে শুয়ে পড়ে। লিনও তো এত সহজে ছাড়ার পাত্রী না, সেও এসে কিমের পশ্চাৎ দেশে কষিয়ে একটা লাথি মেরে নিচে ফেলে দেয় ও কিম যেন শুতে না পারে, তাই 2 হাত এভাবে ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ে। কিম বলে, তুমি আমাকে ফেলে দিলে কেন? যাও তুমি গিয়ে ড্রয়িং রুমের সোফায় ঘুমাও, এই অ্যাপার্টমেন্ট সহ অ্যাপার্টমেন্টের সব জিনিসপত্র আমার, বুঝলে? লিন লাফ দিয়ে উঠে বলে, তোমাকেও মনে করিয়ে দেই, আমাকে ছাড়া তুমি কিন্তু তোমার দাদির সম্পত্তির 1 কানা করেও পাবে না, তাই এসব জিনিসের থেকে আমাকে তোমার প্রয়োজন বেশি, বুঝেছ? যদি বেশি টেরিবেরি করো তো দাদিকে সব বলে দিব, তখন কিন্তু তোমার হাতে হারিকেন আর পিছে বাঁশ। কিম তো পুরো চুপ। লিন বলে, আমার কিছু শর্ত আছে, শুনে নাও। প্রথম শর্ত, আমাকে তোমার সবসময় খুশি রাখতে হবে, কিছুতেই যেন আমার মন খারাপ না হয়। কিম বলে, রাজি, নেক্সট। লিন বলে, দ্বিতীয় শর্ত, আমি তোমাকে যে কোনো সময় যে কোনো শর্ত দিতে পারি, তোমাকে সেটা মানতে হবে। এটা শুনে কিম রেগে গেলে লিন বলে, আমার কিন্তু মন খারাপ হচ্ছে, প্রথম শর্ত ছিল আমার মন খারাপ করা যাবে না। কি দাদিকে সব বলে দিব নাকি? লেও ঠেলা। কিম তো পুরো ফাটাফাটির চিপায় ফেসে গেছে, তাই সে আর কিছু বলতে পারে না। লিন বলে, তো যাও চুপচাপ বাহিরে গিয়ে ঘুমাও। কিম রেগে গিয়ে বলে, আমি মোটেও না। লিন এবার উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, চলো একটা সঠিক সমাধান হয়ে যাক, আমরা কয়েন টস করি। কিম বলে, চলো তাই হোক। ব্যাস, তারা দুজন টস করতে বসে পড়ে। লিন কয়েন হাতে নিয়ে বলে, যদি শাপলা ওঠে তাহলে আমি বেডরুমে ঘুমাবো আর তুমি বাহিরে। এই বলে লিন টস করে আর সিন সকালে আসলে দেখি কিম বাহিরে এভাবে পড়ে আছে।
সো বুঝতেই পারছেন টসে কে জিতেছে আর কে হেরেছে। এর মাঝে হাউ কিমকে কল করে বলে হারামি সকাল 9টায় উকিলের সাথে দেখা করার কথা, এখন 9টা বাজে। এটা শুনে কিম তাড়াহুড়ো করে রেডি হওয়ার জন্য বেডরুমে আসলে দেখে লিন এমন হা করে ঘুমাচ্ছে যা দেখে কিমের ঘা ঘিনঘিন করে ওঠে। বাট লিন আবার হঠাৎ এপাশ ঘুরে শুলে তাকে আবার এত কিউট লাগতে শুরু করে যে কিম মুস্কি একটা হাসি দেয়। সিন উকিলের কাছে আসে। কিমের তো বিয়ে হয়ে গেছে, তাই সে দাদির সম্পত্তির ভাগটা নিতে এসেছে। কিন্তু উকিল উইলটা আবার ভালো করে পড়ে বলে ওঠে সবই ঠিক আছে, তবে বিয়েটা আসল নাকি ফেক এটা তদন্তের জন্য পুলিশ পাঠাতে হবে। এই বলে উকিলটি পুলিশকে ফোন করতে ধরতেই হাউ খপ করে উকিলের হাতটা ধরে ফেলে। উকিল বলে হাত ছেড়ে দে বলছি। হাউ তখন ফোনটা কেড়ে নেওয়ার জন্য এমন টানাটানি শুরু করে যে উকিলটি রেগে মেগে বলে ফোন ছেড়ে দে বলছি, নয়তো বুকে কষিয়ে লাথি মারবো। কিন্তু না, হাউ ফোনটা ছাড়ছে না। এর মাঝেই উকিলের ফোনে কার জন্য কল আসলে উকিল রেগে মেগে হাতটা ছাড়িয়ে নিয়ে কল ধরে বলে হ্যাঁ ম্যাডাম বলুন, মানে কিমের দাদি কল করেছে। তো কথা বলা শেষ করে উকিল বলে ওঠে অভিনন্দন, তুমি তোমার দাদির সম্পদ পেতে পারো। এটা শুনে হাউ তো মহা খুশি। উকিল বলে তবে একটা শর্তে। এটা শুনতেই হাউয়ের খুশি গায়ে হয়ে যায়। কিম বলে ওঠে কি শর্ত? উকিল সাহেব বলে পুরো সম্পত্তি একবারে হাতে পাবে না, তোমরা যতদিন সংসার করবে ততদিন প্রতি মাসে মাসে $25,000 করে পাবে, এটাই তোমার দাদির শর্ত। লে জ্বালা, কিন্তু কিছু তো করার নেই। তাই কিম বাধ্য হয়ে এতেই রাজি হয়ে যায় আর সিন চলে আসে লিনের কাছে। লিনের ফোনে কে যেন কল করতেই লিন ঘুম থেকে লাফ দিয়ে উঠে কল রিসিভ করে। এ কি, লিনের এই অবস্থা কেন? এটা কনফার্ম কিমের কাজ। তো লিনের বাবা বলে বেটা তুমি এখন কোথায় আছো? লিন ভেবাচাকে খেয়ে বলে বাবা আমি থাইল্যান্ডে আছি, এখানে একটা জব করতেছি। আসলে লিন যে টাকার জন্য কাউকে বিয়ে করে তার সাথে আছে এটা সে তার বাবাকে বলেনি। তো লিন তার বাবাকে জবের ব্যাপারটা বিশ্বাস করানোর জন্য থাই ভাষায় বলে বস আমি ফাইলটা নিয়ে আসতেছি। লিনের বাবা তার বেটাকে বলে বেটা এই সাঁওতালি ভাষায় কি বলছে, এসব তো জীবনে শুনিনি। লিনের ভাই বলে বাবা ও হয়তো থাই ভাষা বলতেছে। লিনের ছোট ভাই তুং দৌড়ে এসে বলে আপু আমি তোমাকে মিস করি। তখন লিন ইমোশনাল হয়ে গেলে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য বলে বাবা আমাকে তাড়াতাড়ি ফোন রাখতে হবে, আমার বস খুবই খাটাস, সে যদি জানতে পারে কাজ ফাঁকি দিয়ে আমি ফোনে কথা বলছি তাহলে সে বকাঝকা করবে এবং বেতন কাটবে। এই বলে লিন কলটা কেটে দেয়। এরপর সে ওয়াশরুমে গিয়ে তার চেহারাটা দেখতেই জোরসে একটা চিল্লানি দিয়ে ওঠে। পরের সিনে দেখি লিন এটা নিয়ে দাদির কাছে বিচার দিয়েছে। তো সব শুনে দাদি কিমকে বলে এই শিশুর মতো মেয়েটির সাথে এসব কি করেছিস, এক্ষুনি ওর কাছে ক্ষমা চা। কিম তখন ক্ষমা চাইলে লিন ইশারায় কিমকে টিস করে। সিন কাট হলে দেখি আজকে কে খাটে ঘুমাবে এটা নিয়ে দুজন টস করতেছে। লিন কয়েনের উপর থেকে হাত ছুড়িয়ে মহা খুশি হয় আর কিম রাগে চিল্লাতে থাকে, মানে আজকেও লিন জিতেছে। এটা দেখে কিম রাগ করে সিদ্ধান্ত নেয় সে এ বাসাতেই থাকবে না, সে দামি কোনো হোটেলে গিয়ে উঠবে। তাই সে ব্যাগপত্রে কাপড় চোপড় সব তুলে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় আচমকা তার দাদি হাজির। কিম তো রীতিমতো ভয় পেয়ে যায়। দাদি বলে আমি তোকে এই অ্যাপার্টমেন্টের এক্সট্রা চাবি দিতে এসেছিলাম, তো তুই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছিস? লে কিম এবার কি বলবে। তো কিম দুম করে বলে ওঠে দাদি এটা ময়লার ব্যাগ, আমি ময়লা ফেলতে যাচ্ছি। এই বলে কিম দুর্গন্ধে নাক ঢাকার ভান করে ব্যাগটা নিয়ে গিয়ে বারান্দা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। লেও ঠেলা। তো সিন সকালে আসে। রাতে কিম রাগ করে হোটেলে যাচ্ছিল, সেটার শাস্তি দেওয়ার জন্য লিন দাদিকে ভিডিও কল করে বলে দাদি কিভাবে মাছ ভাজতে হয় আজকে আমি কিমকে শেখাবো। কিম বলে কি? ব্যাস এরপর দেখি তো কিম কান্নার সরে বলে লিন আমি মাছ ভাজতে পারবো না, আমাকে মাফ করে দাও। লিন বলে মাছ ভাজবে নাকি দাদিকে সব? এটা বলতেই কিম দৌড়ে এসে ভিডিও কলটা কেটে দেয় ও বুক ফুলিয়ে বলে দাদি আমাকে কি করবে? হ্যাঁ দাদিকে। এই বলে কিম পিছন ফিরে তাকাতেই দাদিকে দেখে চমকে ওঠেও আমতা নামতা করে বলে দাদি তুমি না এক্ষুনি ভিডিও কলে কথা বললে। এটা বলেই সে লিনকে জড়িয়ে ধরে বলে এটা আমার জান পাখি, আসলে আমরা একটু খুনসুটি করছিলাম। এটা শুনে লিন সত্য কথা বলতে ধরতেই কিম লিনের মুখ চেপে ধরে খুনসুটির অভিনয় শুরু করে আর সিন কাট হয়। লিন কাপড় চোপড় সব খুলে বাথরুমে গোসল করতেছে, হঠাৎ দুম করে কিম এসে দরজাটা খুলতেই লিন হাত দিয়ে বুক ঢেকে চিৎকার দিয়ে উঠেও বলে তুমি দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি যাও। কিম তখন দরজা লাগিয়ে চলে যায়, বাট একটু পর তার মনে পড়ে আরে বদলা নেওয়ার এটাই তো সুযোগ। তাই সে আবার এসে দরজা খুলে লিনকে দেখতে শুরু করে। লিন লজ্জায় দরজা বন্ধ করতে বললে কিম প্রথমে গায়ে লাগায় না, বাট একটু পর মানবতার খাতিরে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। পরের সিনে দেখি হাউ বসে থেকে কেন জানি এমন করতেছে। ও এই ব্যাপার তাহলে, মানে শীষপুঙের গুন্ডারা টাকা আদায় করার জন্য হাউকে আটক করে এইভাবে শাস্তি দিচ্ছে। তো এই সংবাদটা পেয়ে কিম ব্রিফকেস ভর্তি টাকা এনে গুন্ডাদেরকে দিয়ে হাউকে ছাড়িয়ে নেয়। সাথে দেখি লিনও এসেছে। তো এমন সময় লিনের ফোনে কল আসলে লিন কলটা ধরতেই ওপাশ থেকে লিনের বড় ভাই বলে লিন তুং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। এটা শুনে লিন অনেক টেনশনে পড়ে যায়। তো ওদিকে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিম লিনের কথা শুনতেছে। তো লিনের ভাই আরো বলে ডাক্তার বলেছে তুঙের ছোট একটা অপারেশন করতে হবে,
বাট আমাদের কাছে কোনো টাকা নেই। এটা বলতেই লিনের বাবা খপ করে ফোন নিয়ে লিনকে বলে, বেটা তুমি চিন্তা করো না, যেভাবেই হোক এদিকে আমি সামলে নিব। লিন বলে, বাবা তুমিও তো অসুস্থ, আর আমার ভাইটাও হাত ভেঙে থাকায় টাকা রোজগার করতে পারছে না, তাহলে তুমি কিভাবে টাকা ম্যানেজ করবে? বাবা বলে, আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করব, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। লিনের এসব কথা কিম মনোযোগ দিয়ে শুনছিল, বাট লিন কল কেটে দিয়ে কিমের দিকে তাকালে কিম অন্যদিকে ঘুরে তাকায়, যাতে লিন বুঝতে না পারে সে এসব শুনছিল। তো পরের সিনে দেখি কিম একা হাসপাতালে গিয়ে তুঙের অপারেশনের টাকাটা দিচ্ছে। পাশ থেকে লিনের বাবা তার বেটাকে বলে, লিনের বস তো থাইল্যান্ডের, সে তো ভিয়েতনামিজ ভাষা বোঝে না তাই না? লিনের ভাই মাথা নেড়ে বলে, হ্যাঁ। এটা শুনে লিনের বাবা ভিয়েতনামিজ ভাষায় মন ভরে কিমকে গালি দিতে শুরু করে। এসব দেখে লিনের ভাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় ও তার বাবাকে বলে, বাবা গালি দিচ্ছ কেন? লিনের বাবা বলে, সে একটা খাটাস, সে আমার মেয়েকে বকাঝকা করে, আমি তাকে ঘৃণা করি। কিম চেয়ে চেয়ে এদের কথাবার্তা শুনতে থাকলে লিনের ভাই থাইল্যান্ডের ভাষায় কিমকে বলে, আমার বাবা আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, সে বলতেছে আপনি অনেক ভালো মনের। ওদিকে লিনের বাবা আরো গালিগালাজ করেই যাচ্ছে। কিম এভাবে কিছুক্ষণ গালি খেয়ে ভিয়েতনামিজ ভাষায় বলে ওঠে, আপনারা হয়তো আমাকে ভুল বুঝতেছেন, আপনি যতটা বলছেন আমি এতটাও খারাপ না। তো কিম ভিয়েতনামিজ ভাষা জানে, তার মানে এতক্ষণ তাকে যে গালিগালাজগুলো দেওয়া হলো সে সব বুঝতে পেরেছে। এটা ভেবে এদের দুজনের তো হাওয়া টাইট। লিনের বাবা তখন সুরে সুর মিলিয়ে বলে, হ্যাঁ আমাদের হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে লিন আমাদের সবার নয়নের মণি, আমরা তাকে ভীষণ ভালোবাসি, যদি তার কিছু হয় তো আমরা বাঁচবো না। এসব শুনে কিম সামনে তাকালে আমরা দেখি লিন দূরে লুকিয়ে দাঁড়িয়ে থেকে তাদের সব কথা শুনতেছে আর নীরবে কাঁদতেছে। ওদিকে লিনের বাবা বলে, প্লিজ দয়া করে আমার মেয়েটির সাথে কখনো বাজে ব্যবহার করবেন না, আর হ্যাঁ আমাদের এই খারাপ সময়ে আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর লিনের বাবা ইমোশনাল হয়ে বলে, আমার আরেকটা হেল্প করতে পারবে? কিম মাথা নাড়িয়ে সায় দিলে লিনের বাবা বলে, লিনের কাছে আমার আলিঙ্গনটা পৌঁছে দিন। এই বলে লিনের বাবা কিমকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। এটা দেখে লিনের ভাইও ইমোশনাল হয়ে কিমকে বলে, ভাই আমারও একটা জিনিস পাঠানোর আছে, তাকে আমি একটা চুম্বন পাঠাতে চাই। এই বলে লিনের ভাই ঠোঁট এমন করতেই লিনের বাবা বলে, থাক শুধু আলিঙ্গন পাঠালেই হবে। সিন কাট হলে দেখি লিন সেখান থেকে এসে একটা পার্কে মন খারাপ করে বসে আছে। কিম এসে বলে, লিন মন খারাপ করো না, আমি ডক্টরের সাথে কথা বলেছি, তোমার ভাই এখন সুস্থ আছে। এটা শুনে লিনের ফেসে হাসি ফুটে ওঠে। কিম বলে, ও হ্যাঁ তোমার বাবা ও ভাই তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে। এই বলেই কিম লিনকে জড়িয়ে ধরে ও বলে, তোমার বাবা ও ভাই আমার মাধ্যমে এই আলিঙ্গনটা পাঠিয়েছে। লিন তো অবাক, বিষয়টি মজার না? তো এমন সময় কিমের ফোনে একটি মেসেজ আসলে কিম লিনকে ছেড়ে দিয়ে মেসেজ পড়েই কেন জানি ভো দৌড় দেয়। এরপর কিম দৌড়ে তার চাচার অফিসে এসে হাউকে বলে, কি হয়েছে? হাউ বলে, আমি তাকে সত্য বলে দিয়েছি যে তুই তার প্রজেক্টের টাকা সব হারিয়ে ফেলেছিস। এটা শুনে কিম রেগে মেগে হাউকে মারতে শুরু করলে লিন যেই না কিমকে থামানোর চেষ্টা করে, কিম লিনকে এক ঝটকায় সরিয়ে দেয়। এই সুযোগে হাউ গাল ধরে সেখান থেকে চলে যায়। লিন কিমকে বলে, তুমি তাকে এভাবে মারলে কেন? সে তো বলে দিয়ে ঠিকই করেছে, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে ঝামেলাটা বয়ে যাবে। কিম বলে, তুমি যা জানো না সে বিষয়ে নাক গলাতে আসছো কেন? যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই বলে কিম রেগে মেগে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখি লিন কিমের দাদির কাছে বসে কান্না করতেছে। মানে কিমের এমন বাজে আচরণে লিন মনে ভীষণ কষ্ট পেয়েছে। এটা দেখে দাদি বলে, কিম আসলে ছোটবেলা থেকে তার বাবাকে অনেক ভালোবাসতো, তার বাবাকে নিজের আইডল ভাবতো, কিন্তু হঠাৎ একদিন কিমের বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করে কিম ও কিমের মাকে রেখে সেই বউয়ের কাছে চলে যায়। তার 1 বছর পরেই আবার কিমের মায়ের মৃত্যু হয়। সেই থেকেই এই কষ্টটা কিম আজও বুকে বয়ে বেড়াচ্ছে। আর এসব কারণেই কিমের জীবনটা এত বেপরোয়া হয়ে গেছে। তো রাতে কিম বাসায় ফিরে লিনকে দেখতে না পেলে তার কাছে পুরো বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আর তার জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটতেছে দেখে কিম মনের দুঃখে লাল পানি খেতে শুরু করে। ওদিকে দেখে লিন কিমকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাট কি যেন ভেবে আবার কিমের কাছে চলে আসে। তো লিন কিমের পাশে গিয়ে বসে পড়লে কিম বলে, আমি ভেবেছিলাম তুমি একেবারে চলে গেছো। লিন বলে, তোমার চুক্তি বাতিল করার ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। কিম লিনের কাছে ক্ষমা চেয়ে বলে, লিন সরি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এটা শুনে লিন মিষ্টি করে বলে, আমার মায়ের মুখে শুনেছিলাম যে সরি বলতে জানে সে ধীরে ধীরে আরো ভালো মানুষ হয়ে ওঠে, তার মানে তুমি অনেক ভালো মানুষ। এই বলে লিন কিউট একটা হাসি দেয়। লিনের এই কথাটা কিমের মনে ধরে। তাই কিম পরের দিন সকালে লিনকে সাথে নিয়ে সৎ উদ্দেশ্যে তার চাচার অফিসে আসে। এরপর লিনকে বাহিরে রেখে তার চাচার কাছে গিয়ে বলে, আঙ্কেল আমি যা করেছি তার জন্য সরি। হ্যাঁ এটা ক্ষমার যোগ্য না, তবে আপনি যদি আমাকে আর একবার সুযোগ দেন আমি প্রমিস করতেছি আমি আপনার প্রজেক্টে আমার বেস্টটা দিব। এসব শুনে আঙ্কেল যে রিয়াকশন দেয় তাতে আমাদের মনে হয় আঙ্কেল হয়তো কিমকে ক্ষমা করেনি। তো কিম মন খারাপ করে বাহিরে এসে লিনকে বলে, লিন আঙ্কেল আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। এই বলেই কিম খুশিতে লিনকে জড়িয়ে ধরে এভাবে ঘুরতে শুরু করে।
কিম লিনকে নামিয়ে দিলে লিন লজ্জায় বলে তুমি হঠাৎ আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? কিম ভেবাচাকা খেয়ে বলে এটা আঙ্কেলের পক্ষ থেকে আলিঙ্গন ছিল। এই বলেই কিম সেখান থেকে কেটে পড়লে কিম যাওয়ার পর লিন এভাবে মুচকি একটা হাসি দেয়। এর পরের সিনে দেখি কিম লিন ও হাউকে সঙ্গে নিয়ে তার চাচার প্রজেক্টের প্ল্যান করতেছে। তো কিমের চাচা আসলে একটা টিভি চ্যানেলের মালিক, তাই সে চায় তার চ্যানেলের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একদম ইউনিক একটা টিভি শো করবে, যেটা খুবই সাড়া ফেলে দেবে। কিন্তু সেটা কি বিষয় নিয়ে হবে আর কিভাবে হবে, এই দায়িত্বটাই কিন্তু সে কিমকে দিয়েছিল। তো যাই হোক, এরা অনেক ভাবার পর আইডিয়া বের করে যে এরা রোজ বিভিন্ন কাপলদেরকে ইনভাইট করবে এবং তাদের বৈবাহিক জীবনের অভিজ্ঞতাগুলোর ইন্টারভিউ নিয়ে ভিডিও বানাবে। ব্যাস, সিন চলে আসে পরের দিন শুটিং স্টুডিওতে। আমরা দেখি প্ল্যান মতো এরা একজোড়া কাপলের ইন্টারভিউ নিচ্ছে। তাদের প্রশ্ন করা হয়, আপনারা যে দাম্পত্য জীবনে সুখে আছেন এর পিছনের বিশেষ সিক্রেটগুলো কি কি? উত্তরে লোকটি বলে, প্রথমত আমরা স্বামী স্ত্রীর চেয়ে বরং আমরা একে অপরের ভালো বন্ধু। তারপর মহিলাটি বলে, আর দাম্পত্য জীবনে সুখী হতে গেলে একে অপরকে বুঝতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, একে অপরের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এইভাবেই এরা নানা কাপলের অভিজ্ঞতাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। তো এরপর আমরা দেখি ইন্টারভিউ নেওয়া কাপলদের পরামর্শ মতো কিম লিনের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করতেছে। এমনকি লিন বাহিরে ডিনারে যেতে যাচ্ছে, তো কিম লিনকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাচ্ছে। এসব দেখে আমরা বুঝতে পারি আসলে কিম ধীরে ধীরে লিনকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে। তো পরের দিন তারা এক বয়স্ক কাপলের ইন্টারভিউ নেয়। আমরা 35 বছর হলো একসাথে এখনো ভালো আছি। আমাদের ভালো থাকার মূল কারণ হলো আমরা আমাদের মাঝের বাচ্চামো, দুষ্টামো, খুনসুটি, রোমান্স এগুলোকে এখনো ধরে রেখেছি, যার ফলে আমরা সবসময় হাসি খুশি থাকি। ব্যাস, কিম বাসায় ফিরে লিনের বেডরুমে গিয়ে লিনের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি শুরু করে দেয়। ইন্টারভিউয়ের কাপলরা আরো বলেছিল তারা সব সময় একে অপরের প্রতি খুবই কেয়ারিং, তারা নানাভাবে একে অপরকে খুশি করার চেষ্টা করে। ব্যাস, আমরা দেখি কিম নিজে খাবার রান্না করে লিনের সামনে এগিয়ে দিচ্ছে। খাওয়ার সময় লিন কিমের হাতে ক্ষত দেখতে পেয়ে কিমকে বলে, তোমার হাতে কি হয়েছে? কিম ব্যাপারটা এড়িয়ে গিয়ে হাসি মুখে বলে, বাদ দাও এসব, চলো তাড়াতাড়ি আমরা খাবার শেষ করি। কিম মুখে না বললেও লিন বুঝতে পারে রান্না করতে গিয়ে কিম হাতে ছ্যাঁকা খেয়েছে, তাই লিন সাথে সাথে কিমের হাতে মলম লাগিয়ে দেয়। তো এভাবেই ধীরে ধীরে তাদের মাঝে ভালোবাসার গভীরতাটা বাড়তে থাকে। তো একদিন এরা খুনসুটি করার সময় কিম যখন ইমোশনাল হয়ে লিনকে কিস করে ফেলে, তখন লিন বুঝতে পারে কিম তাহলে তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। বাট তেলের সাথে তো আর জল মেশে না, কই লিনের পরিবারের থাকার জায়গাটুকু নেই, আর এদিকে কিম বিশাল বড় লোক। এসব নিয়ে লিন অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় সে কিমকে ফোন করে বলবে সে চুক্তিটা বাতিল করে আজকেই চলে যেতে চায়। এর মাঝেই কিম কল করে বলে, লিন আজকে ডিনারে দাদি আমাদের ইনভাইট করেছে, তুমি রেডি হও। এই বলে কিম মিষ্টি একটা হাসি দেয়। আসলে দাদি কিন্তু তাদের ইনভাইট করেনি, বরং কিম নিজেই দাদিকে ইনভাইট করেছে। তো কিম যে কারণে হাসি দিল কিছুক্ষণ পরেই সেই কারণটা বুঝতে পারবেন। তো রাতে কিম একটা রেস্টুরেন্টে এসেও মনে মনে হাসতেছে আর পিয়ানো বাজাচ্ছে। এর মাঝেই কিমের দাদি লিন ও হাউ সেখানে চলে আসে ও একটা টেবিলে বসে চুপচাপ কিমের পিয়ানোর সুর শুনতে থাকে। পিয়ানোর সুরে লিন মুগ্ধ হয়ে মায়াবী এক দৃষ্টিতে কিমের দিকে তাকিয়ে আছে। তো কিম মিউজিকটি শেষ করতেই সবাই হাততালি দেয়। কিম উঠে এসে দাদিকে ধন্যবাদ দিয়ে বলে, দাদি আজকে আমি তোমাকে একটা সত্য বলতে চাই, আর সেটা হলো আসলে আমি তোমার সম্পত্তি পাওয়ার জন্য লিনের সাথে চুক্তিতে বিয়ে করেছি। লিন বলে, কিম প্লিজ থামো। কিম না থেমে বলে, দাদি আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু বিশ্বাস করো সেই সময় আমার টাকার খুব দরকার ছিল, তাই বাধ্য হয়ে এটা করেছি। তখন দাদি এভাবে একটা হাসি দিয়ে বলে, এ নিয়ে এভাবে ক্ষমা চাইতে হবে না। তখন কিম বলে, দাদি আরো একটা সারপ্রাইজ আছে। এই বলেই কিম লিনের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে বলে, লিন এই কয়দিনে আমি তোমার ভালোবাসায় পুরো মুগ্ধ হয়ে গেছি এবং আমার প্রতি তোমার ভালোবাসা দেখে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি কি এভাবেই সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে? এটা শুনে লিন খুশি হওয়ার কথা ছিল, কিন্তু লিন টেনশনে পড়ে গেছে, কারণ কিম লিনের যে ভালোবাসা দেখে লিনের প্রেমে পড়েছে সেগুলো আসলে লিন নিজ ইচ্ছাতে করেনি, একজন তাকে এসব শিখিয়ে দিয়েছিল। তাই লিন অনেকক্ষণ ভেবে বলে ওঠে, কিম প্লিজ তুমি উঠে দাঁড়াও, আমি আসলে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। কিম অবাক হয়ে বলে, তুমি এটা কেন বলতেছো? তখন লিন বলে, তুমি আমার যে আচরণগুলো দেখে মুগ্ধ হয়েছো সেগুলো করার জন্য তোমার দাদি আসলে আমাকে টাকা দিয়ে ভাড়া করেছে। এটা শুনতেই কিমের তো হুঁশ উড়ে যায়। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায় আর ব্যাকগ্রাউন্ড থেকে লিন বলে, তোমার সাথে করা চুক্তির প্রথম দিন আমি যখন তোমার উপর রাগ করে চুক্তিটা বাতিল করে চলে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখি বাড়ি ভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালি আমার পরিবারকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তারা বৃষ্টির মাঝে ঘরহারা হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি দিশেহারা হয়ে যাই। এমন সময় কে যেন দূর থেকে গাড়ির হেডলাইট জ্বালাই, আসলে সেটা তোমার দাদি ছিল।
তখন আমি জানতে পারি তোমার দাদি আগে থেকেই বুঝতে পেরেছিল যে তুমি মিথ্যে বিয়ের নাটক সাজাতে আমাকে ভাড়া করেছো, আর তাই সত্যটা জানার জন্যই আসলে সে আমাকে ফলো করে এসেছিল। তো আমি তোমার দাদিকে সব সত্য বলে ক্ষমা চেয়ে নিলে সে আমার কাছে আবদার করে বলে আমার নাতি পরিবার, ভালোবাসা, বিয়ে এসবে একদম বিশ্বাসী নয়, তাই সে বেপরোয়া জীবনযাপন করে। আমি চাই তুমি ওর বউয়ের অভিনয়টা চালিয়ে যাও এবং ওর মনে ভালোবাসা জাগিয়ে ওকে লাইনে আনো। বিনিময়ে আমি তোমার পরিবারকে সকল প্রকার আর্থিক সাপোর্ট দিব। আমি রাজি হতে চাইছিলাম না, কিন্তু তোমার দাদি অনেক রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছিল। সিন বর্তমানে আসলে দেখি লিন কান্না করতে করতে কিমকে বলতেছে, কিম তখন আমার সত্যিই টাকার অনেক দরকার ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো লিন এতদিন যে ভালোবাসাগুলো দেখিয়েছে এগুলো কেবলমাত্র দাদির সাথে করা চুক্তির অংশ ছিল, এটা ভেবে কিম রেগে মেগে সেখান থেকে চলে যেতে লাগলে দাদি বলে, কিম বেটা এখানে লিনের কোনো দোষ ছিল না। তখন কিম বলে, লিন জানো আমি জীবনে এই প্রথম আমার প্রতি কোনো মেয়ের ভালোবাসা দেখে তার প্রেমে পড়েছি, কিন্তু এখন জানতেছি সেগুলো কেবলমাত্র টাকার জন্য করা অভিনয় ছিল। হ্যাঁ আমি টাকার জন্য এসব করতে রাজি হয়েছি এটা সত্য, তবে তোমার প্রতি আমার যে অনুভূতিগুলো দেখিয়েছি তা ফেক ছিল না। কিম ধমক দিয়ে বলে, সত্যিই তুমি একজন ভালো অ্যাক্টর, ধন্যবাদ আমার বউ হয়ে পারফেক্ট অভিনয় করার জন্য। এই বলে কিম রাগ করে সেখান থেকে চলে গেলে লিন মনে ভীষণ কষ্ট পায় ও কান্না করতে থাকে। তো এরপর লিন তার বাবার কাছে এসে সব সত্য খুলে বললে তার বাবা বলে, বেটা তোমার পাঠানোর সবগুলো টাকা আমার কাছে জমানো আছে, আগামীকাল তুমি তাদের সব টাকাগুলো ফেরত দিয়ে আসবে। এটা শুনে লিন ইমোশনাল হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তো লিন যেহেতু কিমের চুক্তি সম্পূর্ণ করতে পারেনি, তাই লিন কিমের সব টাকা ফেরত দেওয়ারই সিদ্ধান্ত নেয়। তো পরের দিন সকালে লিনের বাবা লিনকে সাথে করে নিয়ে কিমের দাদির বাড়িতে গিয়ে সব টাকা ফেরত দিয়ে দিলে কিমের দাদি বলে, টাকা ফেরত দিতে হবে না। লিনের বাবা বলে, দয়া করে টাকাগুলো ফেরত নিন। এরপর থেকে দেখি লিন কিমকে ছাড়া সারাক্ষণ ভীষণ একাকিত্ব ফিল করে। ওদিকে কিমও লিনকে ছাড়া এলোমেলো হয়ে গেছে, সেও সারাক্ষণ লিনের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। এর পরের সিনে আমরা দেখি লিনের সেই বন্ধু লিনকে বলতেছে, লিন তোর জন্য একটা মুভিতে অভিনয়ের অফার আছে, যেটাতে তুই সহ তোর বাবা ভাইও অভিনয় করার সুযোগ পাবে, তুই আজ রাত 8টায় তোর পুরো পরিবার নিয়ে চলে আসিস। এই বলে সে লিনকে একটা অ্যাড্রেস জানিয়ে কলটা কেটে দেয়। সিন রাতের বেলা আসলে দেখি লিন তার পরিবারকে নিয়ে সেই অ্যাড্রেসে চলে এসেছে। তো তারা অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে ছাদে উঠে দেখে পুরো ছাদ সুন্দরভাবে সাজানো আর একটি ছেলে ভায়োলিন বাজাচ্ছে। একটু পর ছেলেটি সরে গেলে ছেলেটির পিছনে আমরা কিমকে দেখতে পাই। কিমকে দেখে লিন চলে যেতে ধরতেই কিম পিছন থেকে ডাক দেয়। লিন কিমের ডাকে সাড়া না দিয়ে তার বাবাকে বলে, বাবা চলো আমরা ভুল ঠিকানায় এসেছি। এমন সময় সেখানে হাও এবং কিমের দাদি চলে আসে। হাও লিনকে থামিয়ে বলে, লিন যেও না, দাঁড়াও, তুমি কিমের চুক্তি ভঙ্গ করার জন্য কিমের কাছে ক্ষমা চেয়ে নাও। দাদিও মাথা নেড়ে বলে, হ্যাঁ বেটা যা। তখন হাউ লিনকে ঘুরিয়ে কিমের কাছে নিয়ে গেলে লিন বলে, কিম আমি জেনে বুঝে তোমার মনে আঘাত করেছি, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই বলে লিন সেখান থেকে চলে যেতে লাগলে কিম লিনকে থামায়ও বলে, লিন তুমি আমার জীবনে আসার আগে আমি ভালোবাসাকে ঘৃণা করতাম, কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমি বুঝেছি ভালোবাসা কি। তোমার ভালোবাসার ছোঁয়ায় আমি পুরোপুরি বদলে গিয়েছি। আর হ্যাঁ, তোমার সাথে কাটানো প্রতিটি দিন আমার কাছে এক একটা উপহারের মতো ছিল। কিমের মুখে এটা শুনে লিনের চোখে জল টলমল করে ওঠে। তখন কিম বলে, লিন তুমি কি আমাকে সত্যি সত্যি বিয়ে করবে? এই বলেই কিম একটা রিং বের করে। এদিকে দর্শকেরাও এমন এমন করতেছে। তো লিন মুস্কি একটা হাসি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বললে কিম লিনের আঙ্গুলের রিংটা পরিয়ে দেয়। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কিসমিস খেতে শুরু করে। আর এই সিন শিফট হয়ে চলে আসে কিম ও লিনের বিয়ের দিনে। তারপর আর কি হই হুল্লোড় আর ঝাঁকানাকা নাচা গানের মধ্য দিয়ে এদের বিয়েটা সম্পূর্ণ হয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমার এই নতুন চ্যানেলটিতে নিয়মিত ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন। এতে উৎসাহ পাবো এবং আরও বেশি বেশি ভিডিও দেওয়ার পিনিক বাড়বে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।